হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবার তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের যে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ চলছে। সেই সিরিজে আমরা পার্ট 1 পার্ট 2 করেছি। সেখানে আমরা 120টা কোশ্চেন সলভ করেছি। ঠিক আছে, আজকে আমরা 121 থেকে শুরু করব। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো আর সেই ক্লাসগুলোকে না দেখে থাকো, তাহলে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। তাতে তোমাদের যে এক্সাম, সেই এক্সামে অনেকটা হেল্প হবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। এখানে বলা হয়েছে এস এ ডাবল এফ অনূর্ধ্ব 19 মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত কোন দেশকে 4-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছে? অপশন এ নেপাল, অপশন বি শ্রীলঙ্কা, অপশন সি মালদ্বীপ, অপশন ডি বাংলাদেশ। তো সঠিক উত্তর হবে অপশন ডি বাংলাদেশ। এর পরের প্রশ্ন, কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? অপশন এ শ্রীলঙ্কা, অপশন বি মায়ানমার, অপশন সি নেপাল, অপশন ডি ভুটান। তো সঠিক উত্তর হবে অপশন ডি ভুটান। ভুটান হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এই অঞ্চলে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হয়। আর এই কারণেই এই ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ বা ল্যান্ড অফ থান্ডার ড্রাগন। ঠিক আছে, মনে রাখবে, দুটোই মনে রাখবে। এরপরে 123 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2026 সালের শীতকালীন অলিম্পিক আনুষ্ঠানিকভাবে কোন শহরে উদ্বোধন করা হয়েছে? অপশন এ জেনোয়া, অপশন বি মিলান, অপশন সি রোম, অপশন ডি পিসা। তো সঠিক উত্তর হবে অপশন বি মিলান। মিলান এটা হচ্ছে ইটালিতে। ইটালির যে মিলান, সেই মিলান শহরের সান সিরো স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি 6 ফেব্রুয়ারি অনুষ্ঠিত করা হয়েছিল। ইটালির ইটালির প্রেসিডেন্টের নাম কি? ইটালির প্রেসিডেন্টের নাম হচ্ছে সার্জিও মাতারেল্লা। আর ইতালির রাজধানী হচ্ছে রোম। ইতালির মুদ্রার নাম হচ্ছে ইউরো। ঠিক আছে, মনে রাখবে এগুলো। এরপর 124 নম্বর প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা রাজ্যে ফেরত আসা বাঙালি শ্রমিকদের জন্য কোন প্রকল্প শুরু হয়েছে? অপশন এ শ্রমশ্রী প্রকল্প, অপশন বি শ্রমিক প্রকল্প, অপশন সি মেহনত প্রকল্প, অপশন ডি বাংলায় ফ্রি প্রকল্প। তো সঠিক উত্তর হবে অপশন এ শ্রমশ্রী প্রকল্প। রাজ্যে ফিরে আসা শ্রমিকদের যে যাতায়াত, সেই যাতায়াত খরচ বাবদ এককালীন 5,000 টাকা অনুদান দেওয়া হয় এতে। আর মাসিক ভাতা বলতে রাজ্যে ফেরত আসার পর জীবিকার সংস্থান না হওয়া পর্যন্ত সর্বোচ্চ 1 বছর, 1 বছরে কিন্তু বেশি নয়, 1 বছরের মধ্যে প্রতি মাসে 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। 125 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল কোন বছর? অপশন এ 1956, অপশন বি 1954, অপশন সি 1953, অপশন ডি 1955। তো সঠিক উত্তর হবে অপশন সি 1953। এই বিষয় থেকে কয়েকটা প্রশ্ন চলে আসে আর কি। কি প্রশ্নগুলো আসে তোমাদের সেগুলো খেয়াল রাখতে হবে। তোমাদেরকে এক এক করে বলছি। এই যে প্রশ্নটা, এর প্রশ্ন হচ্ছে পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়েছিল? সেটা হচ্ছে 1953 সালে। কার নেতৃত্বে? বিচারপতি ফজল আলীর নেতৃত্বে ভারত সরকারের দ্বারা। ঠিক আছে, এবার প্রতিবেদন পেশ কবে হয়? প্রতিবেদন পেশ হয় 1953 সালে। ঠিক আছে, রাজ্য পুনর্গঠন কমিশনের যে প্রতিবেদন সেটা পেশ কবে হয়? সেটা 1955 সালে। তাহলে খেয়াল রাখবে কমিশনের যে প্রতিবেদনটা, সেটা প্রতিবেদনের পেশ হওয়ার সময় হচ্ছে 1955 সাল। আর আইন পাশ হওয়ার, রাজ্য পুনর্গঠন যেটা আইন, সেটা কবে পাশ হয়? সেটা 1956 সালে। ঠিক আছে, সালগুলো মনে থাকবে তো? একদম মনে রাখবে, পরীক্ষার দিন নাই, তাই মনে রাখতেই হবে তোমাদের। 126 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ড আইনটি কোন বছর পাশ হয়েছিল? অপশন এ 1905 সালে, অপশন বি 1890 সালে, অপশন সি 1937 সালে, অপশন ডি 1966 সালে। তো সঠিক উত্তর হবে অপশন এ 1905 সালে। 1905 সালে লর্ড কার্জনের আমলে রেলওয়ে বোর্ড আইনটি পাশ হয়। ঠিক আছে, তাহলে এটাও তোমাদের প্রশ্ন আসে যে রেলওয়ে বোর্ড আইনটি কার আমলে পাশ হয়েছিল? তো সঠিক উত্তর হবে লর্ড কার্জনের আমলে। এরপর 127 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি কোনো পঞ্চায়েত ভেঙে দেওয়া হয় তাহলে নির্বাচন অনুষ্ঠিত হবে। অপশন এ বিলুপ্তির তারিখ থেকে 6 মাসের মধ্যে, অপশন বি বিলুপ্তির তারিখ থেকে 12 মাসের মধ্যে, অপশন সি বিলুপ্তির তারিখ থেকে 2 মাসের মধ্যে, অপশন ডি বিলুপ্তির তারিখ থেকে 1 মাসের মধ্যে। তো সঠিক উত্তর হবে অপশন এ বিলুপ্তির তারিখ থেকে 6 মাসের মধ্যে।
ভারতের যে সংবিধান, সেই ভারতের সংবিধানের ধারা 174 অনুযায়ী সর্বোচ্চ 6 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করা আর কি সেটা বাধ্যতামূলক। এরপর 128 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি বঙ্গবিভাগ কার্যকরী হবার তারিখ ছিল? অপশন এ 16 অক্টোবর 1905, অপশন বি 29 মার্চ 1901, অপশন সি 22 জুলাই 1911, অপশন ডি 14 আগস্ট 1946। তো সঠিক উত্তর হবে অপশন এ 16 অক্টোবর 1905। ঠিক আছে, মনে রাখবে যে লর্ড কার্জনের নির্দেশে এই প্রথমবার বাংলা ভাগ করা হয়েছিল। ঠিক আছে, ঘোষণার তারিখ হচ্ছে 1905 সালের 20 জুলাই, আর কার্যকর হওয়ার তারিখ হচ্ছে 1905 সালের 16 অক্টোবর, আবার রদ হওয়ার তারিখ হচ্ছে 1911 সালের 12 ডিসেম্বর। ঠিক আছে, তিনটাই মনে রাখবে, তিনটাই অলরেডি পরীক্ষায় চলে এসেছে আর তোমাদের আসতে পারে। এরপর 129 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় অপশন ই 1947 সালে, অপশন বি 1950 সালে, অপশন সি 1951 সালে, অপশন ডি 1955 সালে। তো সঠিক উত্তর হবে অপশন সি 1951 সালে। 1951 সালের 1 এপ্রিল তৎকালীন যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, সেই জওহরলাল নেহরু 1951 সালের 9 জুলাই এটি ভারতের সংসদে পেশ করেছিল। ঠিক আছে, আর এটার সময়কাল ছিল কত? এখান থেকেও প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, 1951 সাল থেকে 1956 পর্যন্ত। ঠিক আছে, এই বিষয়গুলো মনে রাখবে। এরপর 130 নম্বর প্রশ্নে বলা হয়েছে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় এবং এশীয় ব্যক্তি কে ছিলেন? অপশন এ এস কে ব্যানার্জি, অপশন বি জে সি বোস, অপশন সি এম এন সাহা, অপশন ডি সি ভি রমন। তো সঠিক উত্তর হবে অপশন ডি সি ভি রমন। পদার্থবিদ্যায় যে নোবেল পুরস্কার, সেই নোবেল পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় আর সাথে প্রথম এশীয় ব্যক্তি হচ্ছেন স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন, যেনাকে সি ভি রমন নামে লোকে চেনে। আর তিনি এই পুরস্কারটা কবে পেয়েছিলেন? এই পুরস্কারটা পেয়েছিলেন 1930 সালে। তিনি যে আলোর বিচ্ছুরণ সংক্রান্ত তার যে যুগান্তকারী আবিষ্কার, সেই আবিষ্কারের জন্য এই সম্মান পেয়েছিলেন। আর এটা রমন ইফেক্ট নামে পরিচিত। এরপরে 131 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে স্বাধীন ভারতে ব্যাংকগুলির প্রথম জাতীয়করণ করা হয়েছিল কোন বছরে? অপশন ই 1996, অপশন বি 1969, অপশন সি 1968, অপশন ডি 1967। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1969। 1969 সালের 19 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিল, যার মাধ্যমে দেশের 14টি বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয়। এরপর 132 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের আর্থিক স্থিতিশীলতা বিপন্ন হলে রাষ্ট্রপতি কোন ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? অপশন এ ধারা 352, অপশন বি ধারা 356, অপশন সি ধারা 360, অপশন ডি ধারা 145। তো সঠিক উত্তর হবে অপশন সি ধারা 360। যদি রাষ্ট্রপতির এমন মনে হয় যে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে ভারতের বা তার কোনো অংশের আর্থিক স্থিতিশীলতা বা ঋণ বিপন্ন হয়ে পড়েছে, তখন তিনি এই জরুরি অবস্থা জারি করতে পারেন। আর এই যখন জারি হয়ে যাবে, এই ঘোষণা হয়ে যাবে, তখন 2 মাসের মধ্যে সংসদের উভয় পক্ষ লোকসভা ও রাজ্যসভা দ্বারা এটি অনুমোদিত হতে হয়। এরপর 133 নম্বর প্রশ্নে বলা হয়েছে বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? অপশন এ হাইড্রোজেন, অপশন বি হিলিয়াম, অপশন সি মিথেন, অপশন ডি নাইট্রোজেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মিথেন। মিথেন আমরা কোথা থেকে পাই? পচনশীল জৈব পদার্থ যেমন হচ্ছে গোবর, কৃষিজ বর্জ্য বা নর্দমার যে আবর্জনা, সেখান থেকে পাই। আর এটা আমরা যে জ্বালানি গ্যাস, সেই জ্বালানি গ্যাস হিসাবে কিন্তু রান্নার কাজে ব্যবহার করি। এরপর 134 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউএসবি কোন ধরনের স্টোরেজ যন্ত্র? অপশন এ মুখ্য, অপশন বি গৌণ, অপশন সি তৃতীয় পর্যায়ক্রম, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গৌণ স্টোরেজ। গৌণ স্টোরেজকে আমরা সেকেন্ডারি বা এক্সটার্নাল স্টোরেজও বলি। এরপর 135 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অপশন এ দ্বিতীয় পুলকেশী, অপশন বি
যাজ্ঞকেশী, অপশন সি প্রথম সাতকর্ণী, অপশন ডি গৌতমীপুত্র সাতকর্ণী। তো সঠিক উত্তর হবে অপশন ডি গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী 106 থেকে 130 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। আর তিনি পশ্চিম যে ক্ষত্রপ ও শাকদের পরাজিত করে দক্ষিণাত্যে সাতবাহনদের ক্ষমতা পুনরুজ্জীবিত করেন। আর তিনি ত্রিসমুদ্র তৌপিতবাহন মানে হচ্ছে যার ঘোড়া 3 সমুদ্রে জল খেয়েছে, এই উপাধি গ্রহণ করেছিল। এরপর 136 নম্বর প্রশ্নে বলা হয়েছে এশিয়ার আলো কাকে বলা হয়? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি গৌতম বুদ্ধ, অপশন সি মহাবীর অশোক, অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো সঠিক উত্তর হবে অপশন বি গৌতম বুদ্ধ। যখন 1879 সালে স্যার এডউইন আর্নল্ড তার বিখ্যাত মহাকাব্যিক গ্রন্থ দ্য লাইট অফ এশিয়া প্রকাশ করেন, যেখানে তিনি বুদ্ধের যে জীবন, সেই জীবন, তারপরে দর্শন এবং করুণার কথা বর্ণনা করেছেন। আর তারপর থেকেই বিশ্বজুড়ে গৌতম বুদ্ধ এই বিশেষ যে অভিধায়, সেই অভিধায় পরিচিত পায়। এরপর 137 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় সঙ্গীত কে লিখেছেন? অপশন ই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি সুকুমার রায়, অপশন ডি বিনয় মজুমদার। তো সঠিক উত্তর হবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এটি 1905 সালের যে বঙ্গভঙ্গ আন্দোলন, সেই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি এই গানটি রচনা করেছিলেন। আর এটি 1972 সালের 13ই জানুয়ারি সরকারি জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। এরপর 128 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর প্রধান কে? অপশন এ জেনারেল অফিসার, অপশন বি প্রতিরক্ষা মন্ত্রী, অপশন সি সেনাধ্যক্ষ, অপশন ডি কমান্ডার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সেনাধ্যক্ষ। সেনাধ্যক্ষকে ইংরেজিতে বলা হয় চিফ অফ দ্য আর্মি স্টাফ। আর আমরা যদি বর্তমান চিফ অফ দ্য আর্মি স্টাফের কথা বলি, তিনি হচ্ছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, তিনি 2024 সালের 30শে জুন এটা 30তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে সেটাও তোমার দিন ইম্পর্টেন্ট, তো মনে রাখবে। এরপর 139 নম্বর প্রশ্নে বলা হয়েছে ঝাড়খণ্ডের প্রথম মহিলা ডিজিপি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ সুনিতা সাহু, অপশন বি দাদাসা মিশ্র, অপশন সি নন্দিনী শর্মা, অপশন ডি অঙ্কিত বর্মা। তো সঠিক উত্তর হবে অপশন সি নন্দিনী শর্মা। নন্দিনী শর্মা ঝাড়খণ্ড রাজ্যের 25 বছরের যে ইতিহাস, সেই 25 বছর ইতিহাসে তিনি প্রথম মহিলা যিনি রাজ্য পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। এর আগে তিনি ডিজিপি হওয়ার আগে তিনি ঝাড়খণ্ড সরকারের স্বরাষ্ট্র, তারপরে কারাগার আর যে দুর্যোগ ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা বিভাগের বিশেষ সচিব হিসেবে কর্মরত ছিলেন। এরপর 140 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন দল সন্তোষ ট্রফি 2025-26 শিরোপা জিতেছে? অপশন এ পাঞ্জাব, অপশন বি হরিয়ানা, অপশন সি সার্ভিসেস, অপশন ডি কেরালা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সার্ভিসেস। 2026 সালের 8ই ফেব্রুয়ারি আসামের ধাকুয়াখানায় অনুষ্ঠিত ফাইনাল তারা কেরালাকে 1-0 গোলে পরাজিত করে নিজেদের 8ম শিরোপা নিশ্চিত করেছে। আর এখানে যে 109তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন অভিষেক পাওয়ার। এরপর 141 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রিন হাইড্রোজেন 2025 অনুষ্ঠিত হয়েছে কোন শহরে? অপশন এ মুম্বাই, অপশন বি কলকাতা, অপশন সি নিউ দিল্লি, অপশন ডি পুনে। তো সঠিক উত্তর হবে অপশন সি নিউ দিল্লি। 2025 সালের 11 ও 12 নভেম্বর ভারতের যে নিউ দিল্লি, সেই নিউ দিল্লি শহরের যে ভারত মণ্ডপম, সেই ভারত মণ্ডপমে এই অনুষ্ঠানটি হয়েছিল। এটা ভারত সরকারের যে নারায়ণযোগ্য জ্বালানি মন্ত্রণালয় এমএনআরই এই সম্মেলনের আয়োজন করেছিল। ঠিক আছে, তো এটাও তোমাদের ইম্পর্টেন্ট, এটাও তোমাদের মনে রাখতে হবে। এরপর 142 নম্বর প্রশ্নে বলা হয়েছে কে আরবিআই দ্বারা 3 বছরের জন্য ব্যাংক অফ আমেরিকা ইন্ডিয়া এর সিইও হিসেবে নিযুক্ত হয়েছে? অপশন এ অশ্বিনী কুমার, অপশন বি বিক্রম সাহু, অপশন সি রবি রঞ্জন, অপশন ডি অজয় কুমার শুক্লা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিক্রম সাহু। বিক্রম সাহু 2025 সালের ডিসেম্বর মাসে এই দায়িত্ব গ্রহণ করেছিলেন।
আর এর আগে 15 বছর ধরে কাকু নাখাত এই পদে নিযুক্ত ছিলেন। এরপর 143 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সম্প্রতি ভারত কোন দেশের সাথে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে? অপশন এ ইরান, অপশন বি ওমান, অপশন সি থাইল্যান্ড, অপশন ডি আর্মেনিয়া। তো সঠিক উত্তর হবে অপশন বি ওমান। 2025 সালে 18 ডিসেম্বর মাস্কাটে, মাস্কাটে যে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ওমানের সুলতান হাইথাম বিন তারিকের মধ্যে এটি স্বাক্ষরিত হয়েছিল। আর এটার বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে এর ফলে ভারত থেকে যে ওমানে রপ্তানি করা পণ্য, সেই পণ্যের উপর আগে 98 থেকে 0.8% ছিল, এখন 100% শুল্কমুক্ত সুবিধা দেবে। এরপর 144 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতের প্রধান তথ্য কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ রবি ঋষি, অপশন বি রাজকুমার গোয়েল, অপশন সি অনাহত সিং, অপশন ডি স্বরাজ কৌশল। তো সঠিক উত্তর হবে অপশন বি রাজকুমার গোয়েল। রাজকুমার গোয়েল 1990 ব্যাচের একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। এর আগে তিনি আইন ও বিচার মন্ত্রণালয়ের বিচার বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এনার আগে হীরালাল সামারিয়া এই পদে নিযুক্ত ছিল। এরপর 145 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 2026 থেকে 2029 মেয়েদের জন্য বিডব্লিউএফ অ্যাথলেটিক্স কমিশন এর চেয়ারপারসন কে নিযুক্ত হয়েছেন? অপশন এ সাইনা নেহওয়াল, অপশন বি পিভি সিন্ধু, অপশন সি গীতা ফোগাট, অপশন ডি দীপা কর্মকার। তো সঠিক উত্তর হবে অপশন বি পিভি সিন্ধু। ভারতের যে 2বার অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু 2026 থেকে 2029 মেয়েদের জন্য ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বিডব্লিউএফ এর অ্যাথলেটিক্স কমিশন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এর আগে এই পদে কে নিযুক্ত ছিলেন? এর আগে এই পদে নিযুক্ত ছিলেন গ্রেসিয়া পোলি। এরপর 146 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 2026 সালকে ইয়ার অফ এগ্রিকালচার হিসেবে পালন করবে কোন রাজ্য? অপশন এ উড়িষ্যা, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি ছত্তিশগড়, অপশন ডি কেরালা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশ। 2026 সালের যে 26শে জানুয়ারি, সেই 26শে জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে সেখানকার গভর্নর মাঙ্গুভাই পাটেল এই ঘোষণাটি করেছিল। আর এটার থিম হচ্ছে সমৃদ্ধ কৃষক সমৃদ্ধ রাজ্য। থিমটাও মনে রাখবে, থিমটাও চলে আসতে পারে। সমৃদ্ধ কৃষক সমৃদ্ধ রাজ্য হচ্ছে এটার থিম। আর মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ডক্টর মোহন যাদব। এরপর 147 নম্বর প্রশ্নে বলা হয়েছে, টানা দশমবার বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্থান পেল কোন শহর? অপশন এ দোহা, অপশন বি ব্যাঙ্গালোর, অপশন সি আবুধাবি, অপশন ডি তাইপেই। তো সঠিক উত্তর হবে অপশন সি আবুধাবি। 2026 সালের যে সেফটি ইন্ডেক্স বা নিরাপত্তা সূচক, সেই নিরাপত্তা সূচক অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি টানা দশমবারের মতো বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে নির্বাচিত হয়েছে। 2017 সাল থেকে এই শহরটি ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রেখেছে। এখানে যে সেই অপরাধের হার অত্যন্ত কম, যা একে নিরাপদ করে তুলেছে। আর আবুধাবির পুলিশ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই, স্মার্ট নজরদারি এবং প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ব্যবহার করে জননিরাপত্তা নিশ্চিত করে। আর ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোর শহর ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে 46তম স্থানে রয়েছে। এরপর 148 নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রথম মহিলা হিসেবে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কে নিয়োগ হয়েছেন? অপশন এ দীপ্তি তামাং, অপশন বি সুশীলা কার্কি, অপশন সি সুনিতা কার্কি, অপশন ডি মিতালি ওলি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুশীলা কার্কি। 2025 সালের 12 সেপ্টেম্বর নেপালের প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কি দেশটির প্রথম মহিলা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। কাঠমান্ডুর শীতল নিবাসে রাষ্ট্রপতি রামচন্দ্র পাইডেল তাকে এই শপথ বাক্য পাঠ করান। এর 149 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারত কত সালে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার টার্গেট রেখেছে? অপশন এ 2030, অপশন বি
2032, অপশন সি 2035, অপশন ডি 2038। তো সঠিক উত্তর হবে অপশন সি 2035। এরপর 150 নাম্বার প্রশ্ন। আমরা 150টা প্রশ্ন কমপ্লিট করলাম। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে রয়েছে। লাদাখে অবস্থিত উমিলিং লাক গিরিপথে বিশ্বের উচ্চতম যানবাহন চলাচল সড়কপথ তৈরি হয়েছে কোন সংস্থার দ্বারা? অপশন এ ডিআরডিও, অপশন বি বিআরও, অপশন সি আইআরসি, অপশন ডি সিআরআরআই। তো সঠিক উত্তর হবে অপশন বি বিআরও, বর্ডার রোডস অর্গানাইজেশন। বর্ডার রোডস অর্গানাইজেশন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 19,024 ফুট উচ্চতায় এই উমিলিং লাক গিরিপথে বিশ্বের উচ্চতম যে যানবাহন চলাচল সেই সড়কপথ তৈরি করেছে। তো আজকের ক্লাস আমরা এখান থেকে শেষ করব। আমরা 150টা প্রশ্ন কমপ্লিট করেছি। এরপরেও কিন্তু তোমাদের আরো বিভিন্ন ক্লাসগুলো দেওয়া হবে। তো তোমরা যদি এর প্রথম পার্ট আর সেকেন্ড পার্ট না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা দেখে নেবে। আর আমাদের যে 4 নম্বর পার্ট 5 নম্বর পার্ট সেটা আমি খুব শীঘ্রই এই চ্যানেলে আপলোড করে দেবো। আর তোমাদের সময় কম, তো তোমরা যারা এই চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে।